আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও 2024 সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। 2.5 লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মাথায় নিয়ে ঋণ ও করের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 7,96,900 কোটি টাকা, আয়ের লক্ষ্য 5,41,000 কোটি। তারপরও ঘাটতি থেকে যাবে প্রায় 2,56,000 কোটি টাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের 60টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। 60টির মধ্যে 6টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। উপজেলাগুলোতে ভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিকে নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছেন র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া 20 জেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে রাজশাহীর বাঘা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। বাঘা উপজেলার নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর ভোটারদের উপস্থিতি আসলে কেমন সেখানে? মাহবুবা, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত রাজশাহীতে দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটি এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে। আমি বেশ কয়েকটি কিন্তু কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছি। সকালে খুব একটা ভোটারদের কিন্তু উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে চণ্ডীপুর সরকারি প্রাথমিক যে বিদ্যালয় ছিল সেই বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে শত শত নারী যে ভোটার রয়েছে তারা কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা আসলে প্রয়োগ করেছেন। এবং জানিয়ে রাখি যে এই রাজশাহীর যে দুটি উপজেলা রয়েছে, একটি বাঘা এবং অপরটি কিন্তু চারঘাট, এই দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,46,066 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 131টি কেন্দ্র রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসলে এই কেন্দ্রের বাইরে কিন্তু আমরা বেশ কয়েকটি বিচ্ছিন্ন খবর পেয়েছি। সেটি হচ্ছে যে চারঘাটে এবং বাঘায় প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে যে সেই কেন্দ্রতে কিন্তু ব্যালট পেপারে বাইরে নেওয়ার অভিযোগে কিন্তু 3 জনকে আটক করেছেন। এখন কিন্তু তাদেরকে আসলে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে। তবে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি এখন পর্যন্ত আসলে 15% যে ভোট সেটি এখন পর্যন্ত আসলে কাস্ট হয়েছে। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন পাল্টাপাল্টি আসলে অভিযোগ করেছেন, তারপরে আসলে বলেছেন যে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু এবং অবাধ হচ্ছে, এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতা সেটি কিন্তু আসলে তারা চেয়েছেন। এবং নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে কিন্তু আমরা দেখেছি যে আনসার, পুলিশ, বিজিবি সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর অবস্থায় রয়েছেন। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর অবস্থায় রয়েছেন এবং যেখানে যে সংবাদটি পাচ্ছেন তারা কিন্তু আসলে ছুটে যাচ্ছেন। তো এক কথায় আসলে মাহবুবা বলা যায় যে রাজশাহীর যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। সম্পদের হিসেব দিতে কাল দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের এবং 9 জন স্ত্রী ও 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তবে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে তিনি চাইলে আরও 15 দিন সময়ের আবেদন করতে পারবেন, আর যদি দুদকে না আসেন ধরে নেওয়া হবে, তার কোনো বক্তব্য নেই। সাবেক আইজিপি বেনজির আহমেদ, স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গত 22 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর আদালত বেনজির পরিবারের সম্পদ জব্দের আদেশ দেন। তাদের ব্যাংক ও শেয়ার বাজারের হিসাব ফ্রিজ করতে বলেন আদালত। 83টি দলিলে 621 বিঘা জমি, গুলশানে 4টি ফ্ল্যাট জব্দ সহ 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়।
ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ আরও একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। সব ঠিক থাকলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। এর মাধ্যমে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম খোদাই করতে চলেছেন মোদী। যদিও নেহরুর মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদীর দল বিজেপি এককভাবে সর্বোচ্চ আসন পেলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০০ আসনও ছুঁতে পারেনি। ফলাফলে দেখা যায় টানা এক দশক পর প্রবলভাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তাই বলাই যায় অবসান ঘটতে যাচ্ছে বিজেপির একদলীয় শাসনের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ভারতের দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, লোকসভা নির্বাচনে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে কেন ব্যর্থ হলো মোদীর দল বিজেপি, বিষয়ে জানাবেন। বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আগে বিজেপি যে সংকল্পপত্র দিয়েছিল যে 5 বছরের জন্য ফ্রি রেশন বন্টন ব্যবস্থা, সেই জায়গা থেকে এবং ফ্রি গ্যাস দেওয়ার যে পাইপলাইনের মাধ্যমে যে কথা তিনি দিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু নরেন্দ্র মোদীর দল যে কেন ব্যর্থ হলো সেটা হচ্ছে একটাই বড় ব্যাপার, যে ধর্মীয় অনুষঙ্গকে কাজে লাগিয়ে যে ভোট প্রচার নরেন্দ্র মোদী করেছেন সেটাই কিন্তু ব্যর্থতার পরিচয় হিসেবে নিয়ন্ত্রণ হয়েছে বলেই সেটাই কিন্তু মানুষ মনে করছে। তার কারণ কেননা আমরা দেখলাম যে অযোধ্যায় কিন্তু রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেই জায়গাতেও কিন্তু বিজেপি পরাস্ত হয়েছে, এবং অরুণ গোবিল রামায়ণের চরিত্রে যিনি রামের অভিনয় করেছেন সেখানেও কিন্তু বিজেপি পরাস্ত হয়েছে। আপকি বার 400 পার নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি দিয়েছিলেন সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর দল মাত্র 239টি আসন পেয়েছে। মূলত ভারতবর্ষের এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় ব্যবস্থা সেটা হচ্ছে যে অব্যবস্থা, সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্রের সরকার এবং বেকারত্ব। সেই জায়গা থেকে কিন্তু রাহুল গান্ধীর যে ভারত ন্যায় যাত্রা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষের সমস্যা শোনার জন্য ভারতের উত্তর থেকে দক্ষিণে যে রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করেছিলেন সেটা কিন্তু প্রবলভাবে একেবারে চাপে ফেলে দিয়েছে কেন্দ্রের সরকারকে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারকে। সেই জায়গা থেকে কিন্তু নরেন্দ্র মোদীর এরকম ফলাফল। তার একটা উদাহরণ সেটা হচ্ছে বেঙ্গল রাজনীতি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প মানুষের, সাধারণ মানুষের জন্য যে প্রকল্প, সেই জায়গায় দাঁড়িয়ে 42টা আসনের মধ্যে কিন্তু পেয়েছে তৃণমূল কংগ্রেস 29টা। স্বাভাবিকভাবেই সেই চাপটা সাধারণ মানুষকে আসলে পেটটা সওয়াল, মানে পেটের জন্য মানুষ যে লড়াই করছে, মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার যে মান উন্নয়নের জন্য কেন্দ্রের সরকারের যেটা করা উচিত সেটা কিন্তু এই লাস্ট 5 বছরে সেই মাত্র ছাপ ফেলেনি। এবং বেসরকারীকরণ, বিভিন্ন জায়গায় যে বেসরকারীকরণ হয়েছে, বিভিন্ন সংস্থা, কেন্দ্রীয় সংস্থাগুলো বেসরকারীকরণ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে বেকারত্ব এবং দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু নরেন্দ্র মোদীকে এই হারটা এনে দিয়েছে। তবু এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিন্তু কেন্দ্রের এনডিএ সরকার কিন্তু ক্ষমতায় আসতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। তাদের এখন তার ফ্যাক্টর। আজকে ভারতীয় সন্ধ্যে 6টার সময় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি 10 নম্বর রাজাজি মার্গে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসস্থানের সামনে। এখানে কিন্তু সন্ধ্যা 6টায় কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক আছে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু বিকেল 4টের সময় বৈঠক আছে। সেইখানে কিন্তু এনডিএ জোটের বৈঠক হবে। সেইখান থেকে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে ফাইনালি তারা কিন্তু সরকার গঠন করতে চলেছে। এখনো পর্যন্ত সর্বশেষ যেটা আপডেট, এনডিএ হয়তো সরকার গঠন করবে, কিন্তু লাস্ট পর্যন্ত রাজনৈতিক সমীকরণ কি বদলায়, তেলুগু দেশম পার্টি বা নীতিশ কুমারের দল তারা কতটা দাবি করে এনডিএর কাছে, সেখানে তারা কতটা সেখানে সায় দেয়, সেটাই কিন্তু এখন বলে দেবে কেন্দ্রে নতুন সরকার তারা গঠন করতে চলেছে। যদি এনডিএ সরকার গঠন হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। ধন্যবাদ আপনাকে। একটি গাছ কাটলে আরো 3টি গাছ লাগাতে হবে। পরিবেশ দূষণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, যার কারণে ঘূর্ণিঝড়ে উপকূলের ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে খরা বন্যার কথা মাথায় রেখে শস্য উৎপাদনের জন্য গবেষণা করা হচ্ছে বাংলাদেশে, যেন খাদ্য ঘাটতি না হয়। অনুষ্ঠানে 10টি ক্যাটাগরিতে 25 জনকে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
এলাকাগুলিতে এখন সেই ধানের আমাদের অ্যাডাপ্টেশন মিটিগেশন প্ল্যান আমরা নিয়েছি এবং আমরা ট্রাস্ট ফান্ড তৈরি করেছি নিজস্ব অর্থায়নে কে কি দেবে সেদিকে আমরা তাকিয়ে থাকিনি আমাদের ব্যবস্থা আমরাই শুরু করেছি এটা আজকে অনেক দেশ কিন্তু অনুসরণ করছে এবং যে সমস্ত ক্ষুদ্র দ্বীপাঞ্চলগুলি এবং অন্যান্য যেগুলি ক্লাইমেট চেঞ্জের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সঙ্গে কিন্তু আমরা আমাদের এই অভিজ্ঞতাটা আমরা তাদের সাথে বিনিময় করছি তাদের দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী তারা সেইভাবে অ্যাডাপ্টেশন প্ল্যান করবে সেভাবেও কিন্তু আমরা আমাদের মতামত দিচ্ছি এবং তাদের সঙ্গে আমরা সহযোগিতা করে যাচ্ছি। দর্শক, বৃক্ষ মেলার উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, দেখছিলেন বৃক্ষমেলার উদ্বোধনের অংশবিশেষ। চলে যাচ্ছি পরের খবরে। টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপ মিশনে রাত 8:30টায় নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফেভারিট ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই বাংলাদেশকে 60 রানে হারিয়েছিল রোহিত শর্মার দল। ফলে ফুরফুরা মেজাজেই আইরিশদের বিপক্ষে মাঠে নামবে দলটি। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে 41 রানের পরাজয় মানতে হয়েছিল আয়ারল্যান্ডকে। টি-20-র আগে দুই দলের স্বাদ দেখায় 7টিতেই জয় পেয়েছে ভারত। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।